হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, মার্কেটে বড় বড় 3-4টে ইভেন্ট চলছে। তো সেই 3-4টে মেইন ইভেন্ট নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, মার্কেটের মধ্যে আমরা আজকের ডেটে একটা বেশ সুন্দর ডাউনফল দেখতে পেলাম, এবং এই ডাউনফলটার মেইন যে কারণ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্লোবাল মার্কেটের সিচুয়েশনস তো রয়েছেই। ইউরোপ, আমেরিকা ইত্যাদি কান্ট্রিগুলোর মধ্যে যে টার্ময়েল চলছে বা মিডল ইস্টকে কেন্দ্র করে যে যুদ্ধ চলছে, সেই সমস্ত কিছু তো রয়েছেই। কিন্তু এই জায়গা থেকে কয়েকটা 2-3টে বড় রকমের ডেভেলপমেন্ট আমরা আজকের ডেটে দেখতে পেলাম। প্রথম কথা হচ্ছে, আজকে 12 তারিখ, আজকের ডেটে নো ট্রেডিং ডে হিসাবে অনেক ট্রেডার তারা সোশ্যাল মিডিয়াতে একটা বেশ বড় রকমের হাইপ তৈরি করার চেষ্টা করেছিলেন, এবং অনেকেই এটাকে নো ট্রেডিং ডে হিসাবে পালন করেছেন। এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এই যা কিছু টার্ময়েল চলছে ক্যাশ সিস্টেমকে কেন্দ্র করে, তার ওপর সেবির যিনি চেয়ারম্যান রয়েছেন তার একটা বক্তব্য উঠে এসছে রিসেন্টলি, এবং তিনি মুম্বাইয়ের একটা কনফারেন্সে যোগদান করতে গিয়ে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে 3 তারিখ এবং 4 তারিখে যে বড় বড় স্পাইকগুলো হয়েছিল, সেখানে সেবি ডেটা অ্যানালিটিক্স করে দেখেছে যে এখানে কিন্তু কোনো রকম ম্যানিপুলেশন আপাতত হয়নি। এবং পরবর্তীতে তিনি আরও বলেছেন যে সেবি টোটাল ফাইন্যান্সিয়াল মার্কেটে যে ম্যানিপুলেশন রয়েছে সেটার উপরে কিভাবে ম্যানিপুলেশন আটকানো যায় তার উপর রীতিমতো কাজ করছে। কিন্তু ক্যাশ সিস্টেমকে কেন্দ্র করে পুরো রিটেল ট্রেডার থেকে শুরু করে ইনস্টিটিউশন, মিডিয়া হাউস এবং প্রত্যেকটা যে চ্যানেল রয়েছে তাদের প্রত্যেকের বক্তব্য সেবি অ্যাকচুয়ালি শুনছে, এবং এই বিষয়টাকে নিয়ে সেবি আরও রিথিঙ্ক করা শুরু করেছে। এই ক্ষেত্রে সেবির যেটা বক্তব্য যে আমরা পরবর্তীকালে এই সিস্টেমটাকে আরেকটু টুইক করতে পারি ট্রেডারদের সুবিধার্থে, এবং সিচুয়েশনসটাকে অর্থাৎ এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটাকে আরও রেজিলিয়েন্ট বানানোর দিকে সেবি অ্যাকচুয়ালি যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। এবং ক্যাশ সিস্টেমকে কেন্দ্র করে যে সমস্যাটা তৈরি হয়েছে তার উপর সেবির অ্যাকচুয়ালি এটা বক্তব্য। তো দেখা যাক আগামী দিনে আরও ছোট ছোট কিছু চেঞ্জেস আসতে চলেছে, এবং সেইটারই পুরোপুরিভাবে একটা বিবরণ তিনি অ্যাকচুয়ালি দিয়েছেন, বা সেটা সম্পর্কিত যে পূর্বাভাস সেটা তিনি অলরেডি দিয়েছেন। দেখা যাক আগামী দিনে সেবি আর কি চেঞ্জেস করে, তো সেই দিকটার দিকে আমাদের নজর থাকবে। এখন যে বিষয়টা দেখা উচিত সেটা হচ্ছে আজকের ডেটে ইন্ডিয়ান মার্কেটে দুটো বড় বড় কর্পোরেট ইভেন্ট ঘটে গেল। প্রথম যে কর্পোরেট ইভেন্টটা সেটা হচ্ছে যে গোদরেজ কনজিউমারকে কেন্দ্র করে, অর্থাৎ গোদরেজ কনজিউমার প্রোডাক্টসের সিইও যিনি ছিলেন সুধীর সীতাপতি, তার জায়গায় এলেন নতুন সিইও আসিফ মালবারি। এবং আসিফ মালবারি এর আগে গ্লোবাল ফিনান্স অফিসার ছিলেন গোদরেজ আফ্রিকার এবং সিজিপিএল ইন্টারন্যাশনালের। তো যাই হোক, দেখা যাক এই যে শিফটটা, এই শিফটটাতে মার্কেট খুব একটা হ্যাপি হয়নি আপাতত, এবং সেই কারণে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস অর্থাৎ গোদরেজ সিপি যে শেয়ারটার নাম, সেটা অলরেডি কিন্তু আজকের ডেটে 11%-এর কাছাকাছি ফল করেছে। তো এটা একটা বড় ম্যানেজমেন্ট চেঞ্জ বা ম্যানেজমেন্টের পরিবর্তন হলে অ্যাকচুয়ালি একটা শেয়ারের যে ভাগ্যের পরিবর্তন হয়, এবং এটা তার একটা ইনস্ট্যান্ট রিয়াকশন, সেই রকমই একটা শেয়ার বাজারের একটা উদাহরণ হিসাবে আজকের দিনে গোদরেজ সিপির এই মুভটা হয়ে থাকবে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, যেটা এর থেকেও সবথেকে বড় ঘটনা যেটা মার্কেটের মধ্যে ঘটে গেল, সেটা হচ্ছে যে টাটা গ্রুপের ওপর অ্যাকচুয়ালি বেশ বড় রকমের একটা চেঞ্জেস দেখা গেল, এবং টাটা সন্সের যে শীর্ষ পদ অর্থাৎ চেয়ারম্যান, সেখানে এন চন্দ্রশেখরন অর্থাৎ এন চন্দ্রা তিনি অ্যাকচুয়ালি পদত্যাগ করলেন। এর ফলস্বরূপ দেখা গেল আজকের ডেটে টিসিএসের শেয়ারকে প্রায় 5%-এর কাছাকাছি ফল করতে, পরবর্তীকালে আফটারনুনের দিকে আরও 1-1.5%-এর কাছাকাছি রিকভারি করে 3.5-4%-এর কাছাকাছি জায়গায় এসে অ্যাকচুয়ালি ক্লোজিং দিয়েছে। এখন যে জিনিসটা আমরা কথা বলবো, যেটা মার্কেটের টক অফ দ্য টাউন বলা যেতে পারে, সেটা হচ্ছে এন চন্দ্রশেখরনের পদত্যাগ, এবং টাটার ঘরে অ্যাকচুয়ালি যে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। তো অ্যাকচুয়ালি যে সিনারিওটা এই মুহূর্তে টাটার সাম্রাজ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, একের পর এক পরিবর্তন এবং পটভূমিকার রীতিমতো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। প্রথমত আমরা যেটা দেখেছিলাম এর আগে, সেটা হচ্ছে
যে মানে যখন সাইরাস মিস্ত্রি ছিলেন 2014 সময়কালে, সেই সময়ে কিন্তু একটা বেশ বড় রকমের টাটা সন্সের মধ্যে চেঞ্জেস এসেছিলো এবং সেই চেঞ্জেসটা টাটা সন্সকে এবং টাটার সাথে এই যে সাপুরজি পালুনজি গোষ্ঠীর যে বিবাদ, সেটা কিন্তু জনসমক্ষে পুরোপুরিভাবে চলে এসেছিলো, যেখানে রতন টাটাও ইনভলভ ছিলেন। তার পরবর্তীকালে আমরা দেখলাম যে তাদের যে বোর্ড, সেই বোর্ডের মধ্যে বেশ বড় রকমের একটা বাধা রয়েছে এবং বড় রকমের একটা প্রবলেম তৈরি হয়েছে, কারণ এখানে একটা বেশ বড় রকম ডেডলক সিচুয়েশনস হয়ে গিয়েছে রতন টাটার মৃত্যুর পরে। কারণ টাটার অ্যাকচুয়ালি দুটো টোটাল গোষ্ঠী রয়েছে বা দুটো টোটাল মেইন অপারেটিং বডি রয়েছে। একটা হচ্ছে টাটার টোটাল যে সাম্রাজ্য, সেটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে টাটা ট্রাস্ট। টাটা ট্রাস্টের এই মুহূর্তে চেয়ারম্যান পদে রয়েছেন নোয়েল টাটা। আর টাটা সন্সের পরবর্তী চেয়ারম্যান কে হবেন এটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর আগে ছিলেন চন্দ্রশেখরন। টাটা সন্স অ্যাকচুয়ালি অপারেটিং হোল্ডিং কোম্পানি বলা যেতে পারে, অর্থাৎ এখানে তারা অপারেশনগুলো দেখে বিভিন্ন কোম্পানির। অর্থাৎ টাটার মধ্যে যে ছোট ছোট প্রচুর কোম্পানি রয়েছে, সেটা টাটা মোটরস হতে পারে, সেটা টাটা স্টিল হতে পারে, সেটা টাটা টিসিএস হতে পারে, যত টাটার কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলোতে একজনকে বসানো হবে, যিনি হচ্ছেন চেয়ারম্যান। এখন প্রবলেমটা এই জায়গাতে, সাপুরজি পালুনজি গোষ্ঠীর সাথে যখন বিবাদ হয়, তারপরে একটা নতুন টাটার মধ্যে একটা মানে অ্যাকচুয়ালি নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে টাটা ট্রাস্টের যিনি চেয়ারম্যান থাকবেন তিনি কিন্তু টাটা সন্সের চেয়ারম্যান হতে পারবেন না। অর্থাৎ যে নিয়ন্ত্রক সংস্থা এবং হোল্ডিং কোম্পানিগুলোর যে অপারেটিং হোল্ডিং কোম্পানি যেটা রয়েছে, সেই দুজনের চেয়ারম্যান একজন হতে পারবেন না, কারণ এটা হলে কোম্পানির মধ্যে ম্যানিপুলেশন আসার চান্সেস বেশি। এবং সেই কারণে যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বা এওএ তৈরি করা হয়, সেখানে এই বিষয়টা করা হয়েছে। এখন টাটা ট্রাস্টের এই মুহূর্তের চেয়ারম্যান হচ্ছেন নোয়েল টাটা। তো তিনি টাটা সন্সে বসতে পারছেন না, কিন্তু নোয়েল টাটা অ্যাকচুয়ালি এই যে এন চন্দ্রশেখরন, তাকে তিনি অ্যাকচুয়ালি পছন্দ করেন না। তার কতগুলো রিজন আছে এবং সেই কারণে অ্যাকচুয়ালি অনেকেই মনে করছেন যে এন চন্দ্রশেখরনের ওপর মানে ম্যানেজমেন্টের বড় রকমের প্রেশার আছে। তো পুরো ঘটনাটা আমরা একটু ডিটেলসে জানবো। প্রথম কথা হচ্ছে 2026 ফেব্রুয়ারি মাসে টাটা ট্রাস্টের অর্থাৎ যেখানে নোয়েল টাটা রয়েছেন, সেখানে রেমুনারেশন কোম্পানি এবং মানে টাটা ট্রাস্ট এরা প্রত্যেকেই ছাড়পত্র দেন অ্যাকচুয়ালি এন চন্দ্রশেখরনকে থার্ড টার্মের জন্য। কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে বোর্ডের যে মিটিং রয়েছে, সেখানে একজন বোর্ড মেম্বার এই বিষয়টাতে ডিনাই করেন, যে কারণে এই পুরো বিষয়টা আপাতত একটা আইনি জটিলতার পথে চলে গিয়েছে। এর মধ্যেই 18 তারিখ অর্থাৎ 18ই আগস্ট টাটার এজিএম রয়েছে, অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং, এবং এখানে বেশ বড় রকমের একটা জটিলতা তৈরি হয়েছে। এবং বিগত 6 মাসে যেহেতু কোনো সমাধানপত্র এখনও বেরোয়নি যে নেক্সট টার্মটাতে কে বসবেন, তাই সেই কারণে এন চন্দ্রশেখরনের বক্তব্য হচ্ছে আমি এখানে রেজিগনেশন দিচ্ছি। কিন্তু এক্ষেত্রে যেটা সবথেকে বড় মানে প্রবলেম, সেটা হচ্ছে যে এখানে কতগুলো বড় বড় প্রবলেম রয়েছে, যেখানে নোয়েল টাটার সাথে অ্যাকচুয়ালি বা টাটা সন্সের সাথে টাটা ট্রাস্টের মধ্যে একটা বেশ বড় রকমের বিবাদ তৈরি হয়েছে। বিবাদের মূলে 3টে টোটাল কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে এয়ার ইন্ডিয়ার যে অধিগ্রহণ হয়েছে, সেই বিষয়টাতে মানে তার যে আরওআই অর্থাৎ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সেটা নিয়ে নোয়েল টাটা মোটেও হ্যাপি না। তাছাড়াও আহমেদাবাদে এবং ফুকেটের যে দুটো প্লেনের মানে ট্র্যাজেডি হয়ে গেছে, সেই দুটো নিয়েও মোটামুটি নোয়েল টাটা এবং টাটা ট্রাস্টের যে সমস্ত লোকজন রয়েছেন তারা কেউই হ্যাপি না। দ্বিতীয়ত হচ্ছে টাটা ডিজিটাল এই যে কোম্পানিটা রয়েছে, অর্থাৎ যেখানে আমরা এই 1mg বা তার সাথে টাটার যে বিগ বাস্কেট রয়েছে, এই টাইপ অফ কোম্পানিগুলো যতটা স্পিডে গ্রো করা উচিত সেই স্পিড অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না। এবং এখানে যে কৌশলগত যে অগ্রাধিকার এবং যে গ্রোথ, সেই জিনিসটা যেহেতু দেখাতে পাচ্ছেন না, সেই কারণে চন্দ্রশেখরনের সাথে একটা বিবাদ।
আর তৃতীয়ত হচ্ছে এই যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির প্রতি পুরোপুরিভাবে ঝুঁকে যাওয়া এবং এখানে দীর্ঘমেয়াদী রিটার্নের জন্য একটা বেশ বড় মাপের অঙ্কের বিনিয়োগ করা, এইটার যে যৌক্তিকতা এবং যে ঝুঁকি অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট সেই বিষয়টা নিয়েও কোয়েশ্চেন উঠতে শুরু করেছে। যদিও টাটার যে সেমিকন্ডাক্টর রয়েছে টাটা ইলেকট্রনিক্স, সেটার পারফরমেন্স এই মুহূর্তে যথেষ্ট ভালো। তো এই সমস্ত বিষয় নিয়ে আপাত দৃষ্টিতে দেখতে গেলে কিন্তু নোয়েল টাটা মোটামুটিভাবে হ্যাপি না এন চন্দ্রশেখরনের উপর, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত যে বিষয়টা ইম্পর্টেন্ট এক্ষেত্রে সেটা হচ্ছে যে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে টাটা সন্সকে আরবিআইয়ের যে নির্দেশিকা রয়েছে সেখান থেকে বলা হচ্ছে যে এটাকে আপার লেয়ার এনবিএফসি হিসাবে লিস্টিং করতে হবে। এই জায়গাতে চন্দ্রশেখরনের যেটা বক্তব্য যে ঠিক আছে, এরা যেহেতু নিয়ন্ত্রক সংস্থা, এরা যে বক্তব্য রাখবে বা যে সিদ্ধান্ত নেবে সেইটাকেই মেনে চলা হবে। কিন্তু এই টাটা সন্সের লিস্টিংয়ের ব্যাপারে টোটালি নোয়েল টাটা হচ্ছেন এর এগেনস্টে এবং এর পক্ষে রয়েছে ভেনু শ্রীনিবাসন, রাইট? তো এখানে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে টাটা গোষ্ঠী এবং এটা নিয়ে আমি অলরেডি একটা ইউটিউবে এপিসোড করছি। তো এই বিষয়টাকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি সবথেকে বড় প্রবলেম তৈরি হচ্ছে, অর্থাৎ টাটা সন্সের লিস্টিং হবে নাকি হবে না। তো আরবিআই নার্মস হিসাবে এটা হওয়া উচিত এবং সেইটা নিয়ে বোর্ড এবং তার যে ম্যানেজমেন্ট রয়েছে টাটা গোষ্ঠীর তার মধ্যে কিন্তু বড় রকমের একটা বিবাদ দেখা দিচ্ছে। তো এই বিবাদের ফলে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে একটা টালমাটাল পরিবেশ এবং সেই টালমাটাল পরিবেশটা কিন্তু মানে ইন্ডিয়ান যে ইকোনমি এবং তার সাথে যত শেয়ার হোল্ডার রয়েছে তাদের পোর্টফোলিওতে যে সমস্ত টাটা গ্রুপের শেয়ার রয়েছে সমস্ত কিছুই মোটামুটিভাবে একটা তাৎক্ষণিকভাবে বলা যেতে পারে একটা সংকটে রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে এটা সম্পূর্ণভাবে একটা মানে নেগেটিভলি রিয়্যাক্ট করবে লং টার্ম পার্সপেক্টিভ, সেটা আমি একদমই বলছি না। এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে এর পরবর্তীতে নেক্সট সাকসেসর কে হতে পারে বা এখানে আরও কতগুলো কোয়েশ্চেন্স রয়েছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে এই যে চন্দ্রশেখরনের ইস্তফাপত্র সেটা কি বোর্ড গ্রহণ করবে নাকি করবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ট্রাস্টের নিয়মের কারণে অর্থাৎ ট্রাস্টের যে রুলস রয়েছে যেটা বললাম এওয়ে, যার জন্য নোয়েল টাটা দায়িত্ব যদি না নিতে পারে তাহলে নেক্সট চেয়ারম্যান কে হবেন। আর তারপরে হচ্ছে যে নতুন যদি নেতৃত্ব আসে তারপরে এই যে ক্যাপিটাল অ্যালোকেশন বা ক্যাপিটাল ডিপ্লয়মেন্ট করা হয়েছে বিভিন্ন মানে সেক্টরের মধ্যে, সেখানে কি কি কৌশলগত পরিবর্তন আসবে। তো এইটা বাজারের অর্থাৎ মার্কেটের তিনটে এই কোয়েশ্চেন্স রয়েছে, যে কোয়েশ্চেন্সগুলো নিয়ে অ্যাকচুয়ালি মার্কেট এই মুহূর্তে সংশয় প্রকাশ করছে টাটা গ্রুপের সমস্ত স্টকের ওপর, রাইট? কিন্তু এটা একটা চলমান ঘটনা। এর আগে আমরা বহুবার দেখেছি যে যখন সাইরাস মিস্ত্রির সাথে লড়াইটা হলো তারপরেও টাটা গ্রুপের ভালো পারফরমেন্স আছে। তার সাথে সাথে আমরা দেখেছি যে এন চন্দ্রশেখরনকে যখন নিয়ে আসা হলো সাইরাস মিস্ত্রিকে সরিয়ে, এবং তার পরবর্তীতে যখন টাটার মধ্যে এর আগে আজ থেকে প্রায় 1 বছর আগে প্রায় টাটার মধ্যে আবার একটা টার্ময়েল এসেছিল এই সাপুরজি পালনজি গোষ্ঠীকেই কেন্দ্র করে। তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা বড় মানে অর্গানাইজেশন সেটা এগিয়ে চলেছে। তাই সেই কারণে আমি লং টার্ম ইনভেস্টারদের বলবো এখানে কিন্তু শর্ট টার্ম ডাউনফল আমরা দেখতে পাবো, কিন্তু যেহেতু খুব ট্রাস্টেড গ্রুপ এবং নেক্সট টাইম অন্য ভালো কোনো সাকসেসার যদি আসেন তিনি হয়তো গ্রুপটাকে আরও আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু এখানে সবথেকে বড় যে কোয়েশ্চেন্সটা সেটা হচ্ছে চন্দ্রশেখরনের এই ইস্তফাপত্র অ্যাকচুয়ালি বোর্ডকে এবং ম্যানেজমেন্টকে রীতিমতো চাপে ফেলে দিল। তার কারণ 18 তারিখ 1 নাম্বার দিক থেকে 1 নাম্বার বলা যেতে পারে ইজিএম রয়েছে। নেক্সট 6 মাসের মধ্যে ট্রানজিশন করে আরেকজন মানে সাকসেসারকে নিয়ে আসাটা বোর্ডের পক্ষে রীতিমতো চাপের জায়গা। তো এখানে বোর্ডরুম ড্রামা সেটা তো চলছেই এবং তার সাথে সাথে ম্যানেজমেন্টের কি সিচুয়েশনস হয় সেইটা দেখার। কারণ সবসময় এটা মনে রাখতে হয় যে শেয়ার বাজারে ঘোড়া যত না ছোটে তার থেকে বেশি বেট লাগাতে হয় জকির ওপর। এটা শেয়ার বাজার বলুন আর রেস কোর্স বলুন দুটো জায়গাতেই এই একই রুল খাটে। সুতরাং জকির আসনে কে বসবে সেই কোয়েশ্চেনটাই থাকছে আগামী দিনে, অর্থাৎ টাটা গ্রুপকে কে এগিয়ে নিয়ে যাবে এবং এন চন্দ্রশেখরনের অ্যাকচুয়ালি এই যে ইস্তফাপত্র সেটা গ্রহণ করা হবে নাকি হবে না। কিন্তু আজকের ডেটে টিসিএসের শেয়ারের মধ্যে কিন্তু এর পুরোপুরিভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পেয়েছি, যেটা সম্পূর্ণভাবে তাৎক্ষণিক ইম্প্যাক্ট বলেই আমার মনে হয়। এআই ড্রিভেন বিষয় তো রয়েইছে, সেই সমস্ত কিছু নিয়ে টিসিএস এমনিতেই একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে।
কিন্তু এন চন্দ্রশেখরনের এই পদত্যাগপত্র সেটা অনেকটা বড় রকমের চাপের জায়গায় এনে দিল এবং টাটার অন্য কোম্পানির থেকেও টিসিএস এক্ষেত্রে বেশি বড় রকমের রিয়্যাক্ট করেছে। তার সবথেকে মেইন যেটা কারণ চন্দ্রশেখরন তিনি প্রায় জীবনের 30টা বছর প্রায় টিসিএসই কাটিয়েছেন এবং লাস্ট যে 10 বছর 12 বছর সেটা তিনি টাটা সন্সে কাটালেন, রাইট? তো এই কারণে টিসিএসের শেয়ারের মধ্যেও একটা বড় রিয়াকশন আমরা আজকের ডেটে দেখতে পেলাম। যাই হোক, আগামী দিনে ভবিষ্যতে কথা বলবে টাটা গ্রুপের সিংহাসনে কে বসেন এবং কে এই বড় গ্রুপটাকে অ্যাকচুয়ালি সামনের দিকে এগিয়ে নিয়ে যান, রাইট? এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুরো যে এপিসোডটা সেটা থেকে আশা করি বুঝতে পারলেন যে গ্রুপের মধ্যে কি চলছে না চলছে, এবং এটাই আজকের ডেটের একদম টক অফ দ্য টাউন বলা যেতে পারে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেবি কি করে ক্যাশ সিস্টেম নিয়ে, সেটাও একটা দেখার মতো জায়গায় রয়েছে। তাই এই সমস্ত কিছু নিয়ে এই আগস্ট মাসটা মোটামুটি একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়েই মার্কেট যাবে। কোয়ার্টারলি রেজাল্ট স্পেসিফিক কিছু শেয়ার ভালো ভালো মুভ দিচ্ছে, সেই সমস্ত শেয়ারগুলোকে ক্যাচ করার জন্য বিভিন্ন রকম যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে ফলো করুন। আমার চ্যানেলে অলরেডি ইন্ট্রাডে ট্রেডিংয়ের প্লেলিস্ট রয়েছে, সুইং ট্রেডিংয়ের প্লেলিস্ট রয়েছে, সেগুলো প্রত্যেকটাকে দেখুন। এবং তার সাথে আগামী 22 তারিখ আমি একটা বিশাল বড় ওয়েবিনার করছি, সেই ওয়েবিনারটাই জয়েন করতে ভুলবেন না। এবং তার জন্য আমার অ্যাপটা ডাউনলোড করে নিন এবং তার সাথে যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাও অবশ্যই ফিল আপ করবেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।